বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাদের পদত্যাগের আভাস মিলেছে আগেই। এ নিয়ে বেলা ৩টার দিকে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেখানে গেল এক বছরে নিজের কাজের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং আমরাও জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সেই সরকারের অংশ হই এবং এটা তো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কাজ। এই মন্ত্রণালয়ের বাইরেও আমাদের অনেক কাজই করতে হয়েছে এবং ন্যাশনাল পলিসি আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য এবং আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য, যুবকদের জন্য আরো অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি। যদি উদাহরণ দিই, আমাদের যে আমরা নিজেরাও এটা নিয়ে আন্দোলন করেছিলাম যে ১৪০০ টাকা ২০০০ টাকা হচ্ছে লাগে চাকরিতে আবেদন করতে, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় মাত্র ৫০ থেকে ২০০ টাকার মধ্যে নিয়ে আসা গেছে। এছাড়াও এরকম আরো উল্লেখযোগ্য আরো অনেক উদ্যোগ, অনেক কাজ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, যেটা বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যে তরুণরা নেমে এসেছিল, জীবন দিয়েছিল, তাদের জন্য তাদের উপকারে আসে। এবং আপনারা দেখেছেন যে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগকর্তা ছিল বিগত এই কিছু সময়। আপনারা দেখেছেন যে আমরা ১৬০০ জনেরও বেশি অধিকার একটা নিয়োগ মাত্র ৩-৪ মাসে সম্পন্ন করেছি, যেগুলো সাধারণত প্রসেসে গেলে ১.৫ থেকে ২ বছর লেগে যায়। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করার পর এটা আমাদের কমিটমেন্ট ছিল আমাদের জায়গা থেকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্টে নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করে যাওয়া এবং আমি আমার দায়িত্বকালে সর্বোচ্চ সেটা করার চেষ্টা করেছি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ ২৩ জন ছিলেন। তাদের মধ্যে ২ জন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন। সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম। গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগের পর গঠন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক হন তিনি। শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন মাহফুজ আলম। নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আসিফ মাহমুদ শুরুতেই ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এএফ হাসান আরিফের মৃত্যুর পর আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পড়ে তার কাঁধে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘকাল ধরে বিদ্যমান তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তবে ৮০ দশকে সামরিক স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের সরকারের পতনের দাবিতে যৌথ আন্দোলন করেছিল তারা। এরপর রাজনীতির মাঠে গড়িয়েছে অনেক জল, কিন্তু আর একসঙ্গে আন্দোলনে দেখা যায়নি বিএনপি ও আওয়ামী লীগকে। বরং সময় যত পেরিয়েছে তত দূরত্ব আর তিক্ততা বেড়েছে দল দুটির মধ্যে। আর এই সুযোগে নিজেদের প্রাসঙ্গিক রেখেছে জাতীয় পার্টি, জামায়াত সহ অন্যান্য দল। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ। পরিবর্তিত প্রেক্ষাপট সুবিধাজনক অবস্থান দিয়েছে বিএনপিকে। বাড়তি সুবিধায় চনমনে জামায়াত, এনসিপি। তবে দেশ ছাড়া আওয়ামী লীগ আর কোণঠাসা জাতীয় পার্টি। এমন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। ভোটযুদ্ধে জয় পেতে জোট গঠনে মনোযোগী রাজনৈতিক দলগুলো। নানা মেরুকরণের বাইরে সক্রিয় দেশি বিদেশি শক্তি। গণতন্ত্রে উত্তরণের এই জটিল পথ দূরত্ব বা তিক্ততা কমাবে
বিএনপি আওয়ামী লীগের, নাকি বিভেদ বাড়বে আরও? এমন নানা প্রশ্ন ঘুরছে দুই দলের নেতাকর্মীদের মধ্যে। তবে নির্বাচন ঘিরে বদলে যেতে পারে অনেক হিসাব নিকাশ। এই যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। যদিও এর আগে ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়াকে নিয়ে নানা কটাক্ষ করতে দেখা গেছে শেখ হাসিনাকে। একসময় সহযোদ্ধাকে নিয়ে তার সহমর্মিতার বার্তা দিচ্ছে নতুন কিছুর আভাস। শেখ হাসিনার এই মন্তব্যের পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। 10 ডিসেম্বর নিজের ফেসবুকে তারেক রহমান লেখেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে। আমরা সমাধানের পথে বিশ্বাসী। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, তা সে সরকারের সমর্থক হোক বা বিরোধী। মানবাধিকার দিবস আমাদের মনে করিয়ে দেয়, মানবাধিকারই মানুষের দৈনন্দিন বেঁচে থাকার মৌলিক শর্ত। তারেক রহমান আরও উল্লেখ করেন, আজ বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু, একটি ঐক্যবদ্ধ দেশ যেখানে সবার জন্য মানবাধিকারের নিশ্চয়তা থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে। তারেক রহমান লেখেন, কখনো কখনো কষ্ট মানুষকে আরো মহান করে তোলে। দেশনেত্রী আমার মা এটাই প্রমাণ করেছেন। তিনি শিখিয়েছেন, যে অন্যায় আমরা সহ্য করেছি তা যেন আর কারো জীবনে না আসে। দেশকে বদলাতে হলে ঘৃণার পথ নয়, ন্যায়, নৈতিকতা আর ক্ষমাশীলতার পথই ভবিষ্যৎ গড়ে। এর আগে একই ধরনের বার্তা এসেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে। নভেম্বরের শুরুতে ঠাকুরগাঁওয়ে তিনি বলেছিলেন, প্রতিশোধের রাজনীতি করতে চায় না তার দল। আর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। দুই দলের শীর্ষ নেতাদের এসব বক্তব্য দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটুকু পরিবর্তন আনবে তা দেখার অপেক্ষায় জাতি। তবে নানা প্ল্যাটফর্মে দলগুলোর শীর্ষ নেতারা যে বক্তব্য রাখছেন তাকে ইতিবাচক বলছে রাজনীতি সচেতন মানুষ। তারা বলছেন, দুই দলের দূরত্ব কমে আসা সময়ের দাবি, আর এই দাবি পূরণ হলে দেশ থাকবে সুরক্ষিত, অপশক্তিমুক্ত হবে মানচিত্র। জনগণের ভোটে ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্পে যাবে না বিএনপি, বরং বিএনপি অর্থ ব্যয় করবে শিক্ষা স্বাস্থ্যের পেছনে, জনবল তৈরিতে। 10 ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। কাজেই সেজন্যই আমরা নতুন আইটি পার্ক বানানোর আমাদের ইচ্ছা নেই। পুরনো যেটা আছে সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে আমরা ব্যবস্থা করে দিব, এই যে যারা ঘরে বসে মেসে বসে কষ্ট করে কাজ করছে, আমাদের তরুণ সমাজের বৃহৎ একটি অংশ কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু সেটা নিয়ে সুন্দরভাবে কাজ করবে, যে তার নেই হয়তো ঘরের কোনায় বসে অথবা বন্ধুর জায়গায় বসে কোনো এক জায়গায় কাজ করছে, সে বন্ধুর বাসায় বসে, তাদের জন্য আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে ছোট 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 স্পেস তৈরি করে দিতে, যাতে 2 জন 3 জন 4 জন বন্ধু মিলে যারা এরকম কাজ করছে ছোট একটি কোম্পানি করতে পারে, কোম্পানি করে সেখানে তারা সহজে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আবারও যেন সেটি না হয় সে ব্যাপারে সচেষ্ট বিএনপি, কেননা তার বড় ভিকটিম ছিল বিএনপি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দলের বহু নেতাকর্মী, শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীদের সামনে রাতের অন্ধকারে সাদা মাইক্রোবাস এসে দাঁড়াতো এবং তারপর দিন থেকে এরকম বহু নেতাকর্মীকে খুঁজে পাওয়া যেত না। যদিও বা কাউকে খুঁজে পাওয়া যেত, দেখা যেত অসহ্য শারীরিক যন্ত্রণায় সে কাতরাচ্ছে, কারণ তার উপরে অবর্ণনীয় নির্যাতন হয়েছে।
তারেক রহমান বলেন, মানুষকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার করে দিতে হবে। সেজন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এতে শক্তিশালী হবে অর্থনীতিও। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমরা এদেশের নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আজকে গ্রামের একটি পরিবার স্বাবলম্বী হলে পরে ধীরে ধীরে ওই উপজেলার পরিবারগুলো স্বাবলম্বী হবে। যেগুলো স্বাবলম্বী নয়, ধীরে ধীরে জেলা, ধীরে ধীরে বিভাগ, একটি সময়ে গিয়ে সমগ্র বাংলাদেশের যে পরিবারগুলো স্বাবলম্বী হলে এই দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। পর্যায়ক্রমিকভাবে সেই পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে চাই এবং এর মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ডের প্রচলন করবে, যার মাধ্যমে 10 ধরনের সুবিধা পাবে কৃষক। অর্থনীতি বলেন বা সবকিছুর মূল মেরুদণ্ড হচ্ছে কিন্তু আমাদের কৃষি। এখন এই যে মূল মেরুদণ্ড যারা, আমরা যদি তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা সোজা হতে, শক্ত হতে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, এরকম পরিকল্পনা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের কৃষির মেরুদণ্ড শক্তিশালী হবে। কৃষির মেরুদণ্ড যদি শক্তিশালী হয়, কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে। আমাদের সকল কৃষিজ পণ্যর উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে আমরা দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব যে কৃষিজাত যে পণ্য যা দেশে উৎপাদিত হবে, ন্যায্য একটি স্বাভাবিক মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। তারেক রহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাই যাতে ইংরেজির সঙ্গে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে। আজকে যেই ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হলো, 10-12 বছর পরে যখন সে ক্লাস 10 বা ক্লাস 12 পাশ করবে এবং সে যখন অন্তত 2টো বিদেশি ভাষা কম বেশি বলতে, লিখতে এবং বুঝতে পারবে, সে যখন কম বেশি একটি স্পোর্টসে, সেটি ফুটবল হোক, সেটি ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, একটি স্পোর্টসে ক্রিকেট হোক, একটি স্পোর্টসে যখন সে ভালো হবে, সে যখন মিনিমাম একটি মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারবে, অথবা গান গাইতে পারবে, অথবা বাঁশি বাজাতে পারবে, অথবা সে যখন সুন্দর ছবি আঁকতে পারবে, এর পাশাপাশি যদি সেই বাচ্চাটিকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি ভোকেশনাল বা টেকনোলজিক্যাল ট্রেনিংও তার থাকে কোনো একটি বিষয়, যেমন কিভাবে ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেলে সেটি কিভাবে ঠিক করতে হয়, অথবা কিভাবে পানির পাইপলাইন বসাতে হয়, অথবা আমরা আমাদের রক্ত পরীক্ষা করাতে যাই, এরকম মেডিকেল ট্রেনিং যদি তাদেরকে দেওয়া হয় এবং এইরকম জ্ঞান যদি তাদের থাকে, আপনারা চোখ বন্ধ করে আমরা সকলে বলতে পারি যে এই মানুষটা দেশেই হোক অথবা বিদেশেই হোক, যেখানে সে যাবে কোনো জায়গায় সে আটকে থাকবে না। তিনি আরো বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এই 3 মন্ত্রণালয় সারা বছর একসঙ্গে কাজ করবে, তাতে দক্ষ জনবল তৈরি হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি, স্পোর্টস মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, এই 3টা মিনিস্ট্রি একসাথে কাজ করবে। সারা বছর এই 3টা মিনিস্ট্রি একসাথে কাজ করবে, যাতে করে একটি বাচ্চা স্কুলের, ছেলে হোক মেয়ে হোক, আজকে তার কোনো রকম এই স্কুলের সাথে এই স্কুলের আর্ট কম্পিটিশন থাকবে, ওই স্কুলের সাথে ওই স্কুলের স্পোর্টস কম্পিটিশন থাকবে, ওই স্কুলের সাথে ওই স্কুলের ডিবেট কম্পিটিশন থাকবে, এভাবে এক উপজেলার সাথে আরেক উপজেলা, এক জেলার সাথে এক জেলা, এক বিভাগের সাথে এক বিভাগ, সামগ্রিকভাবে এসে তারপর ওটা ন্যাশনাল পর্যায়ে আসবে। অর্থাৎ প্রত্যেকটি বাচ্চা ব্যস্ত থাকবে। এই 3টা মিনিস্ট্রিকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। আমরা খেলার মাঠ ইনশাল্লাহ তৈরি করব। সুনির্দিষ্ট এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গড়ে তুলতে ধানের শীষকে জেতানোর আহ্বান জানান তারেক রহমান। আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো, দেখান তো পত্রপত্রিকা খুলে, বক্তৃতা বিবৃতি দেখেন তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন রাজনৈতিক? ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। আপনাকে এই যুদ্ধে নেমে পড়তে হবে।
কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। বাস ভাড়া ফ্রি, বাড়ি ভাড়া কমানো সহ এক গাদা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। এখন অপেক্ষা আনুষ্ঠানিক শপথ নিয়ে নিউ ইয়র্কবাসীকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সেই দায়িত্ব পালনে মাঠে নামার আগে নিজের ও পরিবারের সুরক্ষাটাও জরুরি। এই ভাবনা থেকেই এবার সরকারি বাসভবনে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। এতদিন মাসে $2,000 ভাড়া দিয়ে কুইন্সের অ্যাস্টোরিয়াতে থাকতেন মামদানি, যে বাড়ির সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের বহু স্মৃতি। তাই তো বাড়িটি ছাড়তে চাননি মামদানি। গত সপ্তাহেও ভবিষ্যৎ বাসস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না তিনি। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুর কারণে আবেগ ভুলে বাড়ি ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। স্ত্রী রামাদুয়াজিকে নিয়ে আগামী জানুয়ারিতে ম্যানহাটনের ইয়র্কভিল নেবারহুডে ইস্ট অ্যান্ড এভিনিউয়ের 88 স্ট্রিটে অবস্থিত গ্রেসি ম্যানশনে উঠবেন তিনি। নতুন ঠিকানার বিষয়ে এক বিবৃতিতে মামদানি জানান, ঠিকানা বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এই পদক্ষেপ নেওয়ার অন্যতম কারণ হলো পরিবারের নিরাপত্তা। মামদানি বলেন, গ্রেসি ম্যানশনে থাকার সিদ্ধান্ত এসেছে আমার পরিবারের নিরাপত্তা ও নিউ ইয়র্কবাসীর এজেন্ডার জন্য। আমাকে ভোট দিয়েছেন তার কথা ভেবে। এখন নিউ ইয়র্কবাসীর এজেন্ডা বাস্তবায়নের দিকেই আমার মনোযোগ থাকবে। এতদিন এক বেডরুমের ভাড়া বাড়িতে থাকলেও এখন বিলাসবহুল গ্রেসি ম্যানশনে ওঠার অপেক্ষায় মামদানি। 1799 সালে নির্মিত ভবনটির মূল্য প্রায় $100 মিলিয়ন। 1940-এর দশক থেকে নিউ ইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রায় 11,000 বর্গফুট আয়তনের এই ভবন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও সিটি নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপক্ষে পাত্তা পায়নি ক্ষমতাসীন রিপাবলিকানরা। জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে না পারায় ট্রাম্প প্রশাসনের ওপর আস্থা কমেছে মার্কিনীদের, যার প্রভাব পড়েছে নির্বাচনগুলোতে। এই অবস্থায় আগামী মধ্যবর্তী নির্বাচন ঘিরে দুশ্চিন্তা বাড়ছে রিপাবলিকানদের। সেই দুশ্চিন্তা দূর করতে এবার মাঠে নেমেছেন খোদ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় এক সমাবেশে তিনি বলেন, আমেরিকাকে পুনরায় সাশ্রয়ী করাই অগ্রাধিকার পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার প্রায় 1 বছরের সেই অগ্রাধিকারের কতটা পূরণ করতে পেরেছেন ট্রাম্প? পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্প বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিনীদের উদ্বেগ দূর করতে চেয়েছি। যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে পণ্যমূল্য এর মধ্যে অনেক কমেছে। এরপরও জীবনযাত্রার ব্যয় নিয়ে মিথ্যাচার করছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যম পলিটিকোতে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থনীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে, যেখানে অর্থনীতিকে মূল্যায়ন করতে বলা হলে 5 বার A+ দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তবতার মিল কতটা সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছেন মার্কিন ভোক্তারা? মার্কিনীরা সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প এমন দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিবিসির তথ্য বলছে, গ্যাস আর ডিমের দাম কিছুটা কমলেও অন্য খাবারের দাম বেড়েছে, যার সঙ্গে বাড়ি ভাড়া, শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবার খরচ বাড়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে অনেক মার্কিনীকে। অবশ্য গত 5 বছরে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম ক্রমান্বয়ে বাড়ছে। এই অবস্থান নতুন করে বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে পণ্যের দাম আরও বাড়িয়ে তুলেছেন ট্রাম্প। সব মিলিয়ে বাজার ব্যবস্থা নিয়ে চরম বিরক্ত মার্কিনীরা। যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। চলতি বছর অর্থনীতি 1.9% বৃদ্ধি পাবে বলে ধারণা তাদের। তবে সেটাও গত বছরের 2.8% তুলনায় যথেষ্ট কম। এরপরও আশার কথা হলো, মার্কিন চাকরির বাজার চাঙ্গা হতে শুরু করেছে। তাছাড়া জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত মুদ্রাস্ফীতি 3% স্থিতিশীল ছিল। যদিও মুদ্রাস্ফীতির 2% নিচে নামানোর পরামর্শ ফেডারেল রিজার্ভের, সেই লক্ষ্যে কিছু উদ্যোগও নিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্রব্যমূল্যের দাম নিয়ে অসন্তুষ্টের প্রভাব পড়েছে ব্যালেটে। একের পর এক নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে হারতে হচ্ছে রিপাবলিকানদের। এই অবস্থায় স্বস্তি ফেরাতে শুল্ক ইস্যুতে কিছুটা নরম হয়েছেন ট্রাম্প। সম্প্রতি ডজন খানেক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিয়েছে তার প্রশাসন। জ্বালানি কার্যকারিতার মানদণ্ড শিথিল করেছে। শিশুদের জন্য ট্রাম্প ব্র্যান্ডেড অবসর সঞ্চয় অ্যাকাউন্ট চালুর উদ্যোগ নিয়েছে।
শুল্ক যুদ্ধে মার্কিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের সহায়তা করতেও $12 বিলিয়ন কৃষক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতেই স্বস্তি ফিরতে শুরু করেছে মার্কিনীদের জীবনে। রয়টার্সের সাম্প্রতিক জরিপ অন্তত সেটাই বলে, যেখানে দেখা গেছে ট্রাম্পের সমর্থন 3 পয়েন্ট বেড়ে এখন 41% পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের নির্মাণ কোম্পানির ডিজাইনার আকলেইনা হান্ট গত এপ্রিলে চাকরি হারিয়েছেন। এরপর 75টি চাকরির আবেদন করলেও কাজ হয়নি তার। চাকরি না পাওয়ার পেছনে তার অভিযোগ, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের শুল্ক বৃদ্ধি নির্মাণ খাতে ধস নামিয়েছে। 2023 সালের শেষ দিকে চাকরি হারিয়েছিলেন কনসাসের বেথ রিচার্ডসন। কোম্পানি বিদেশে সরিয়ে নেওয়ায় কপাল পুড়েছে তার। এর মধ্যে ট্রাম্পের শুল্কের প্রভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে রিচার্ডসনের। জানিয়ে তার ভাষ্য, ট্রাম্পের শুল্ক নীতি নিজেদেরই ক্ষতি করেছে। উইসকনসিনের নির্মাণ শ্রমিক জোহান মোহরিংয়েরও জীবনযাত্রার খরচ বেড়েছে। একা খাওয়ার জন্য মাসে $100 বাজার করলেও মাংস কিনতে পারছেন না তিনি। এরপরও ট্রাম্পের শুল্ক নীতিতে ভরসা আছে তার। অন্যদিকে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য দ্বন্দ্বে বড় ক্ষতির মুখে পড়েছেন ইলিনয়েসের ভুট্টা ও সয়াবিন চাষী ব্রান্ড স্মিথ। তবে আশার কথা হলো, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে চীন সয়াবিন কেনা চালু করায় আবারও ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। সাধুবাদ জানিয়েছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকেও। রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর থেকে ইউক্রেনে জারি হওয়া সামরিক আইন বহাল আছে এখনো। তারপরও নির্বাচনের জন্য প্রস্তুত ভলোদিমির জেলেনস্কির ইউক্রেন। অবশ্য এই জন্য রয়েছে শর্ত, আর তা হলো নিরাপত্তা প্রশ্নে পেতে হবে গ্যারান্টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসব জানান ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে নির্বাচন এড়িয়ে যাচ্ছেন জেলেনস্কি। এই বক্তব্যের প্রতিক্রিয়া জেলেনস্কি জানান, নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অংশীদারদের সহযোগিতা চাইবেন তিনি। জেলেনস্কি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে 60 থেকে 90 দিনের মধ্যেই ভোট আয়োজন সম্ভব। জেলেনস্কির 5 বছরের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের মে মাসে, কিন্তু রাশিয়া আগ্রাসনের পর সামরিক আইন জারি হওয়ায় স্থগিত রয়েছে দেশটিতে সব নির্বাচন। জেলেনস্কি বলেন, নির্বাচনের বিষয়টি ইউক্রেনের জনগণের উপর নির্ভর করে। আসলে এটি একান্তই ইউক্রেনের বিষয়, অন্য কোনো দেশের নয়। এ সময় ক্ষমতায় আঁকড়ে আছেন এ ধরনের ধারণাকে অযৌক্তিক বলে উড়িয়ে দেন জেলেনস্কি। রাশিয়া শুরু থেকে জেলেনস্কিকে অবৈধ নেতা আখ্যা দিয়ে নতুন নির্বাচনকে যুদ্ধবিরতির শর্ত হিসেবে তুলে ধরছে। ট্রাম্পও প্রায় কাছাকাছি মন্তব্য করেছেন। তিনি বলেন, একটা পর্যায়ে এসে গণতন্ত্র আর থাকে না। কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন জেলেনস্কি শান্তির পথে প্রধান বাধা। যুদ্ধাবস্থায় নির্বাচন করার বাস্তব বাধাও রয়েছে। ফ্রন্টলাইনে থাকা সেনাদের ভোটাধিকার নিশ্চিত করা, বিদেশে আশ্রয় নেওয়া প্রায় 57 লাখ মানুষের অংশগ্রহণ, অনিরাপদ অঞ্চল এবং সম্ভাব্য হামলার ঝুঁকি মিলিয়ে সংকট আরও জটিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামরিক আইন চলাকালে নির্বাচন না করার বিষয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজে দৃঢ় ঐক্যমত্য রয়েছে। পার্লামেন্টের পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান ওলেকজান্ডার মেরেজকো বলেন, নির্বাচনের কোনো সুযোগ নেই। এটি হয়তো পুতিন চাইছেন, কারণ নির্বাচনী প্রচার বিভাজন তৈরি করবে। বাইরে থেকে আমাদের ধ্বংস করতে ব্যর্থ হওয়ার পর পুতিন আমাদের ভেতর থেকে ধ্বংস করতে চাইছেন। এজন্য নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজির সেপ্টেম্বরে এক জরিপে দেখা গেছে, প্রায় 63% ইউক্রেনীয় মনে করেন নিরাপত্তা নিশ্চিত সহ যুদ্ধবিরতির পর নির্বাচন আয়োজন করা উচিত না। তাদের যুক্তি, সংকটের পূর্ণ সমাধানের পরই নির্বাচন হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে নিরাপত্তার যেসব শর্ত জেলেনস্কি চাইছেন তা নিশ্চিত করা ভীষণ কঠিন। বিশেষ করে মুক্তাঞ্চল, শরণার্থী, সেনাদের অংশগ্রহণ এবং নিরাপদ ভোট কেন্দ্র সবই এই যুদ্ধক্ষেত্রের মধ্যে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইউক্রেন। এর মধ্যেই জেলেনস্কি ইউরোপীয় সফরে রয়েছেন। সেখানে ন্যাটো ও ইউরোপীয় নেতাদের অনুরোধ করছেন ট্রাম্প যেন চাপ প্রয়োগ করে ইউক্রেনকে সমঝোতায় বাধ্য না করে। ভাবুন তো, আপনাকে ফেসবুক চালাতে না দিলে আপনার কেমন লাগবে? যেই ইউটিউব দিয়ে এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন, সেটি আপনার মোবাইলে আর না চললে কেমন লাগবে? অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সী শিশুদের সঙ্গে এমনটাই হয়েছে। এতদিন তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক চালাতে পারত, তবে আজ থেকে আর পারছে না।
কেমন লাগছে তাদের? অস্ট্রেলিয়ার সরকার বলছে দিনটি গৌরবের, কিন্তু শিশুদের জন্য দিনটি কি সত্যিই গৌরবের? চলুন জেনে নেই অনলাইন সোশ্যাল মিডিয়া ছাড়া কেমন আছে অস্ট্রেলিয়ার শিশুরা। কি বলছে নিষিদ্ধ হওয়া জায়ান্ট সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো। 10 ডিসেম্বর অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য 10টি সামাজিক মাধ্যম নিষিদ্ধ হয়েছে। সেগুলো হলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স বা টুইটার, রেডিট, কিক এবং টুইচ। দেশটির সরকারের দাবি এসব মাধ্যমগুলোতে শিশুরা নারী বিদ্বেষ, যৌনতা, মারামারির ভিডিও সহ নানা রকম ক্ষতিকর কন্টেন্টের মুখোমুখি হয়। অস্ট্রেলিয়া সরকারের সাম্প্রতিক এক জরিপেও দেখা গেছে দেশটির 10 থেকে 15 বছর বয়সী 96% শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজকের দিনটিকে গৌরবের বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, 10 ডিসেম্বর এই তারিখটি আপনারা অবশ্যই মনে রাখবেন। আজ একটি গৌরবের দিন, এটি বিরাট সংস্কারের দিন। নতুন আইনে বলা হয়েছে যদি 16 বছরের কম বয়সী কেউ সামাজিক মাধ্যম ব্যবহার করে তাহলে তার শাস্তি হবে না, বরং যেই সামাজিক মাধ্যমটি ব্যবহার করা হয়েছে সেটির $33 মিলিয়ন জরিমানা হবে। অনলাইনে উৎপীড়নের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন কিছু শিশু কিশোর। সামাজিক মাধ্যম নিষিদ্ধ হওয়ায় খুশি হয়েছেন অস্ট্রেলিয়ার অনেক অভিভাবক, তবে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে কারো কারো মধ্যে। সিডনির এক অভিভাবক বিবিসিকে বলেন, আমি এই নিষেধাজ্ঞার পক্ষে, এটা খুবই ভালো সিদ্ধান্ত। পিতামাতা হিসেবে আমাদেরও সতর্ক থাকা উচিত, সব দায়িত্ব সরকারের না। আরেকজন বলেন, শিশুদের সবসময় নিয়মের মধ্যে রাখা উচিত, তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্য একজন মনে করেন সরকারের এই সিদ্ধান্ত ভুল, শিশুরা উপায় খুঁজে বের করবে। তিনি বিবিসিকে বলেন, সরকার পুলিশিং করছে নাকি? এটা মোটেই ঠিক না। আমি নিজেও অনেক সময় মোবাইলের খুঁটিনাটি বুঝি না, কিন্তু 12 বছরের একটি শিশু তা ঠিক করে দেয়। তারা যে কোনো উপায় খুঁজে বের করবে। অনেকে মনে করেন সামাজিক মাধ্যম ড্রাগের চেয়েও ভয়ঙ্কর। অস্ট্রেলিয়ান ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট ডক্টর ক্রিশ্চিয়ান হাইম মনে করেন অনেক শিশুর জীবন বাঁচবে সরকারের এই পদক্ষেপে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাবে। দুর্ভাগ্যবশত আমার ক্লিনিকে এমন কিছু তরুণী প্রায় আসে যাদের জীবন শেষ হয়ে গেছে কিছু সামাজিক মাধ্যমে চ্যাটিং করে। অনলাইন সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করে ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক ইন্টারনেট অধিকার গোষ্ঠী ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট ইতোমধ্যেই কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে আনার জন্য নিজস্ব প্রচেষ্টা শুরু করেছে। এদিকে মেটা, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টরাও এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। ইউটিউবের দাবি এটি শিশুদের আরও ক্ষতি করবে। নিষেধাজ্ঞার কারণে শিশুরা আইন লঙ্ঘন করে আড়ালে এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। অস্ট্রেলিয়া সরকার স্বীকার করেছে শুরুতেই এই নিষেধাজ্ঞা নিখুঁতভাবে কার্যকর হবে না। চতুর কিশোর কিশোরীরা এই নিষেধাজ্ঞা এড়ানোর উপায় খুঁজে বের করবে। তবে সরকার পিছিয়ে পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিজ। তিনি বলেন, এই আইন লঙ্ঘনের অনেক ঘটনা ঘটবে, এমনকি পত্রিকার পাতা ভরে উঠবে, তবে আমরা পিছু হটব না। একসময় অস্ট্রেলিয়ার শিশুরা ঠিক হয়ে যাবে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিষিদ্ধ করায় বেশ আনন্দিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি মনে করেন অস্ট্রেলিয়ায় নতুন সূর্যোদয় হবে, শিশুদের ভবিষ্যৎ হবে আলোকিত। সত্যি কি তাই? অস্ট্রেলিয়ার অনেক শিশু ইতোমধ্যেই এসব সামাজিক মাধ্যমের ফাঁকফোকর খুঁজে বের করেছে। তেমনই একজন 14 বছর বয়সী রিমা। তিনি মনে করেন সরকারের এই সিস্টেম কাজ করবে না। সামাজিক মাধ্যমগুলোতে বয়স যাচাই প্রক্রিয়া খুব দুর্বল, তার উপর শিশুদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই, এটা কোনো কাজেই আসবে না। নিষেধাজ্ঞা এড়িয়ে টিকটকে প্রধানমন্ত্রী আলবানিজকে মেনশন করে পোস্ট করেছেন আর এক শিশু। সে লিখেছে, প্রিয় অ্যান্থনি আলবানিজ, আমি তোমার নিষেধাজ্ঞা উতরে গেছি। টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর রাচেল মুরিহি বলেন, সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো কিভাবে সোশ্যাল মিডিয়ায় বয়স নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে। অস্ট্রেলিয়ার মতো বিশ্বের আরো কয়েকটি দেশ শিশুদের জন্য বয়স নির্ধারণের কথা ভাবছে। আগামী বছর এই ধরনের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে মালয়েশিয়া সরকার। অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস গত সপ্তাহে বলেছেন যে ইউরোপীয় কমিশন ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া এবং নিউজিল্যান্ড সোশ্যাল মিডিয়ার জন্য বয়স নির্ধারণে আগ্রহী। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।